দর্শক, ইসমানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মাজুর আল মতিন। গত কয়েকদিনের যে ঘটনাগুলো নিয়ে আলোচনা চলছে নতুন সরকার গঠনের পর, সেসব নিয়ে কথা বলতে চাই। চাঁদাবাজি কোনটি এবং কোনটি নয় সেখান থেকে শুরু করব। এছাড়া অন্যান্য বেশ কিছু বিতর্ক সামনে এসেছে, ভাষা নিয়ে বিতর্ক সামনে এসেছে এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়েও খানিকটা আলোচনা করবার ইচ্ছা আছে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে, পরিচয় করে দিচ্ছি। আছেন জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু, অ্যাডভোকেট, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আছেন আব্দুল্লাহ আল আমিন, তিনি যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং আছেন তাজনুভা জেবিন, রাজনীতিবিদ। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব দীপু, আপনার কাছে আসতে চাই। সেতুমন্ত্রী জনাব শেখ রবিউলের যে মন্তব্য, আসলে কোনটা চাঁদাবাজি কোনটা নয় সেটা নিয়ে বিতর্ক বোধহয় এই কারণে বেশি হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করে এই প্রচারণা নিয়েই আসলে আপনাদের বিরোধী পক্ষ 11 দলীয় জোট জামাত সহ তারা মাঠে ছিল, এবং মন্ত্রিত্ব নেবার পর যখন চাঁদাবাজির সংজ্ঞা নিয়েই প্রশ্ন ওঠে তখন অনেকে মনে করছেন যে এটাকে আসলে চাঁদাবাজির বৈধতা দেওয়ার একটা উপায় কিনা। সেখান থেকে যদি শুরু করতেন, আপনাদের দলীয় অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ, বিদগ্ধ আলোচক দয়কেও ধন্যবাদ যারা শুনছেন। আমার মনে হয় শুরুটা আমাকে দিয়ে না করে তাদেরকে দিয়ে করলে আমার সুবিধা হতো কিছু কথা বলতে, যে তারা কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন সেটা উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আমরা যেভাবে চলছি, যেভাবে বলছি, যেভাবে করেছি, তাতে সব মিলিয়ে একটা সুইপিং কমেন্ট আমাদের একজন নূতন মন্ত্রী, যিনি বাগেরহাট ঢাকা 10 আসন থেকে সংসদ নির্বাচিত হয়েছেন এবং সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, সেতু, রেল ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, কার্যক্রম শুরু করেছেন। আমরা খুশি হতাম লেখালেখি যারা করছেন, সমালোচনা যারা করছেন, তারা যদি এই সমালোচনার দৃষ্টিভঙ্গিটাকে রবিউল আলমের এই বক্তব্যটার সামগ্রিক ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করতেন, তাহলে যেমন আমাদের সকলের বুঝতে সুবিধা হতো যে তারা কি বলতে চাইছেন, তিনি কি বলতে চেয়েছেন। একই সময় যে সরকারের অধীনে একটি বিশাল গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত একটি পার্লামেন্টের বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় জননন্দিত নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে করে এটা সরকারের মন্ত্রিসভার যে কার্যক্রম শুরুতে হয়েছে, যদি একবার তারা শুরু করতেন এভাবে বলে যে সরকারের প্রধান তার শপথ গ্রহণের সাথে সাথে সংসদীয় সদস্যদের নিয়ে বসে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমরা বাংলাদেশে কোনো শুল্কমুক্ত গাড়ি আর আমদানি করব না, এই সুবিধা আমরা নিতে চাই না। যদি এটাকে ব্যাপক ভিত্তিক আলোচনায় নিয়ে তারা বলতেন যে তারা শপথ নেওয়ার পরপরই মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই সংসদ সদস্য সকলে বসে সিদ্ধান্ত নিয়েছেন তারা আর কোনো বরাদ্দকৃত প্লট গ্রহণ করবেন না, তারা যদি এভাবে বলা শুরু করতেন যে এই দেশের প্রধানমন্ত্রী এর পূর্বে কোনো দিন কখনো কোনো রাষ্ট্রেও দেখা গিয়েছে কিনা জানি না, তার প্রোটোকলে বিভিন্ন সময়ে আচার আচরণে ব্যবহৃত গাড়ির সংখ্যা কমিয়ে দিয়ে একটা সীমিত সংখ্যক গাড়িতে নিয়ে এসেছেন। যিনি ঘোষণা করছেন আমি নিজের গাড়িতে চড়ব, যিনি ঘোষণা করছেন আমি নিজের তেল ব্যবহার করব, যিনি ঘোষণা করছেন আমার প্রতিটি মন্ত্রী তার নিজ নিজ মন্ত্রণালয়ে তার ব্যয়ের, তার বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে যে অর্থ ব্যয় করবেন তা এত বেশি সীমিত হতে হবে যা এই গরিব দেশের ঘাড়ে যেন না ওঠে। তাহলে আমাদের ভালো লাগতো। জনাব রবিউল আলম টক শোতে অত্যন্ত পরিচিত একটি ব্যক্তি, আপনি নিশ্চয়ই তাকে চেনেন, আমরা চিনি, অনেকেই চেনেন। তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যাটি যেমন আমরা আইনজীবী সমিতির সদস্যদের একটি চাঁদা দিতে হয়, এখন এই চাঁদাকে যদি কেউ ব্যাখ্যা করে এটা চাঁদাবাজি, তাহলে আইনজীবী সমিতি আর চলবে না, আইনজীবী সমিতিটাকে বন্ধ করে দিতে হবে। একই সময় এরকম অগণিত অসংখ্য প্রতিষ্ঠান আছে স্বেচ্ছায়, সরকারি বেসরকারি বিবিধ, যেগুলো গড়ে ওঠে। এই গড়ে ওঠার ভিত্তিটাই হয় সাবস্ক্রিপশনের মাধ্যমে। সাবস্ক্রিপশনকে, চাঁদাকে, ডোনেশনকে যদি সব এক পাল্লায় ওজন করে দিয়ে সবাই ওই বিষয়টাকে সেভাবে ব্যাখ্যা করেন, তাহলে একটি কথাকে নানাবিধভাবে ব্যাখ্যা করে মানুষের কান ভারী করে দেওয়া যায়। জনাব রবিউল আলম যথার্থভাবেই তার কথাটি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন মালিক সমিতি তারা তাদের নিজেদের পরিচালনার জন্য যে ব্যয় নির্বাহ করতে হয় সে ব্যয়ের জন্য যদি নিজেরা কোনো ম্যানেজমেন্ট করে কোনো টাকা পয়সা নিজেরা লেনদেন করে, সেটাকে কেউ চাঁদার ব্যাখ্যা আনবেন না। চাঁদা সেটাই যেটা অনিচ্ছাকৃতভাবে, চাঁদা সেটাই যেটা অনৈতিকভাবে, চাঁদা সেটাই যেটা প্রয়োজন নেই কিন্তু নিতে হয় কোনো সুবিধা দেবার নিমিত্তে।
এগুলোকে চাঁদা বলা হয়। তার ব্যাখ্যাটিতে ভিন্নভাবে দেখার, বিকৃতভাবে দেখার অন্য কোনো অর্থ নাই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এখানে যারা একটা কথার তুলনা মানে দেওয়া বোঝে তারাও হয়েছে এটা ব্যাখ্যা করে। জনাব দীপু, সেটা হচ্ছে ঘুষ যখন লেনদেন হয় তখন তো দুপক্ষের সম্মতির আমি একটি ভিত্তিতে শব্দ জিনিসটা ব্যবহার হয়। করেছি, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। অনৈতিক কোনো সুবিধা গ্রহণ করার জন্য যদি কোনো লেনদেন হয়, সেটা যত আপোষকামিতাই হোক না কেন, সেটা অপরাধ। আমরা সেটাকে বলি নাই যে ওই অপরাধটি করা যাবে। নৈতিকতার প্রশ্নে যেটি, একটি প্রতিষ্ঠান চালানোর জন্য নৈতিকভাবে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা সবাই সাবস্ক্রাইব করব, আমরা কিছু কিছু করে দেব, আপনি কি সেটাকে কখনো চাঁদার অভিজ্ঞানে সেটা কি আনতে জনাব পারবেন? শেখ রবিলের বক্তব্যে পরিষ্কার হয়েছে? অবশ্যই। হয়তো কথাটুকু সংকুচিতভাবে তিনি বলেছেন, যার অপব্যাখ্যা দিয়ে দিয়ে ইলাস্টিকের মতো বাড়াতে বাড়াতে আমাদের যে অভ্যাস বাড়িয়ে ফেলেছি অনেকটা। আমার মনে হয় তিনি যথার্থভাবে তার কথা বলার চেষ্টা করেছেন, এবং আমি এটাও বিশ্বাস করি তিনি অত্যন্ত সার্থকতার সাথে একজন নবীন এমপি এবং মন্ত্রী হয়েও এই মন্ত্রণালয় দায়িত্বশালীতার সাথে, সততার সাথে সুন্দর করে পালন করতে পারবেন, যেটা আগামী কয়েকদিনেই দৃশ্যমান হবে বলে আমরা আশা করছি। জনাব আলামিন, আপনাদের ক্যাম্পেইনের একটা বড় অংশ জুড়ে ছিল বিএনপি চাঁদাবাজি করে, সে কারণে যাতে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করে। জনগণ প্রত্যাখ্যান করেনি বেশিরভাগ ক্ষেত্রে, তারা জিতে এসেছেন, কিন্তু আপনাদের জোটও প্রচুর ভোট পেয়েছে। এই মুহূর্তে চাঁদাবাজির ব্যাপারে দলীয় বা জোটগতভাবে আপনাদের অবস্থানটা কি, এবং এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? জামাত ইসলামী তাদের মতো করে একটা প্রতিবাদও করেছে গতকালকে। ধন্যবাদ। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা শুরুই করেছি ক্যাম্পেইন চাঁদাবাজির বিরুদ্ধে, এবং আমরা বলেছি যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মূল পয়েন্টটা হচ্ছে, সেন্টার পয়েন্টটা শুরু হয় হচ্ছে এই চাঁদাবাজি বা অনৈতিক অর্থ লেনদেন থেকে। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অর্থায়নটা আমরা বন্ধ করতে চেয়েছি। ওই জায়গা থেকে শেখ রবিউল আলম সাহেব যেই কথাটা বলেছেন, এবং আমরা বিগত কয়েক বছরে, বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা বিএনপির থেকে যা দেখেছি, ভাই যেভাবে বলছিলেন যে আইনজীবী সমিতির চাঁদা বা সাবস্ক্রিপশন, আমরা কিন্তু ওইটা দেখছি না। যেমন আজকেও যদি আপনি নিউজ দেখবেন, প্রথম আলোতে আজকে আমরা দেখেছি চিটাগাংয়ের 50 লাখ টাকা চাঁদা চাওয়া হচ্ছে। ওটা তো অবশ্যই কোনো সমঝোতা বা মানে সাবস্ক্রিপশন ফি না। আজকে লেগুনা চালককে চাঁদার জন্য পিটায় হত্যা করা হলো যাত্রাবাড়িতে, আমরা দেখছি। তো আজকে হচ্ছে চাঁদা চাওয়া হচ্ছে, এটার প্রতিবাদে হচ্ছে ময়মনসিংহে সিএনজি অটোরিকশা চালকরা রোড অবরোধ করেছে। তো এটা তো কোনো সাবস্ক্রিপশন ফি হইতে পারে না। যদি এটা সমঝোতার অংশ হয় তাহলে তো আর সিএনজি চালকদের এই রোড অবরোধ করতে হয় না। তো ওই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে এই কথা দিয়ে উনি আরও চাঁদাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। কারণ আমাদের আবার মনে হয় শেখ রবিউল আলম পার্সোনালি আমরা দেখেছি, উনি সাংবাদিক হত্যা থেকে শুরু করে উনি বেশ কিছু, ওনার নিজের নামেও এই ধরনের এলিগেশন আছে, এবং নিউ মার্কেটের চাঁদাবাজির ব্যাপারে ওনার সরাসরি এলিগেশন আছে। এখন সব কিছু যদি আমাদের সমঝোতার নামে জায়েজ হয়ে যায়, তাহলে বাংলাদেশে আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তায়নের রাজনীতির যে অর্থায়ন, ওটা নিয়ে তো আমাদের আর বলার জায়গা থাকে না। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের দলীয় অবস্থান তো স্পষ্ট, যে আমরা যে কোনো ধরনের অনৈতিক অর্থ লেনদেন এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে, এবং এই চাঁদাবাজিকে যে হালাল বা জায়েজ করার যে চেষ্টা বিভিন্ন ফরম্যাটে, সমঝোতার নাম দিয়ে বা বিভিন্ন নাম দিয়ে এই জায়েজ করার চেষ্টারও আমরা বিরুদ্ধে। আমরা মনে করি যে আমরা যেই গুণগত পরিবর্তনের কথা বলছি রাজনীতিতে, সেটা যদি করতে হয় তাহলে এই গেটগুলো বন্ধ করতে হবে। জনাব দীপু, যেটা বলছেন যে বিএনপি যে ইতিবাচক পদক্ষেপগুলো নিয়েছে, শুল্কমুক্ত গাড়ি না নেওয়া বা সংসদ সদস্যদের প্লট না নেওয়া, সেটার ব্যাপারে আপনারা যথেষ্ট দৃষ্টি না দিয়ে শুধুমাত্র এই খুঁত খুঁজছেন না। এটার জন্য দৃষ্টি দেওয়ার কি, আমাদের নিজেদের, আমরা ক্যাম্পেইনেই বলেছি যে আমরা শুল্কমুক্ত গাড়ি নিব না, আমরা ক্যাম্পেইনেই বলছি আমরা প্লট নিব না। তো এবারের এটা আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে সরকারি দল এটা করছে, এবং এবারের সংসদে আপনারা জানেন যে 300 এমপি কিন্তু এটা কমিটমেন্ট করেছে, এবং আমাদের কমিটমেন্টটা কিন্তু ইলেকশনের আগে ক্যাম্পেইনের সময়ই ছিল যে আমরা শুল্কমুক্ত গাড়ি নিব না, প্লট নিব না। 11 দলীয় জোটের এটা ক্যাম্পেইনই আমরা বলেছি। তো এটা আমাদের জন্য নতুন কিছু না, মানে আমরা নিজেরাও এই সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা শুধু ইলেক্টেড হওয়ার পরে না, আমরা মানুষকে এটা বলে ক্যাম্পেইনের সময় বলেই আমরা ইলেক্টেড হয়েছি। জি, ধন্যবাদ। তাজনুবা, আপনার কাছে আসতে চাই। আপনারা অল্টারনেটিভস নাম দিয়ে নতুন একটা প্ল্যাটফর্ম শুরু করলেন, যেখানে মাহফুজ আলমও রয়েছেন। সব মিলিয়ে আপনাদের রাজনীতির জায়গাটা কোথা থেকে শুরু হচ্ছে, এবং এই যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে দুটো প্রধান রাজনৈতিক শিবির আসলে লড়াইয়ে জড়িত, চাঁদাবাজি বলুন বা মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলোর সমাধানে, সেখানে আপনাদের অবস্থানটা কি দাঁড়াবে?
ধন্যবাদ। আসলে অল্টারনেটিভস বা কোনো কিছু করার মানে প্রয়োজনীয়তাটা আসলে সমাজ থেকে বা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই অনেকটা আমাদের উপর চাপানো হয়েছে। মানে এটা যে খুব উইলিংলি আমরা খুঁজে খুঁজে বের করে নিয়েছে। আপনি যদি দেখেন এই যে দুইটা ব্যালট বক্স, একটা যদি আপনি এই বিএনপির কথা বলেন এবং আরেকটা যদি ইসলামিস্টদের কথা বলেন, এই দুইটা ব্যালট বক্সের বাইরে রাজনীতি করার জন্যই জুলাই হয়েছিল বলে আমার ধারণা মতে, আমার যতটুকু ছোট বুঝে মনে হয় যে এই দুইটার বাইরে গিয়ে একটা তৃতীয় শক্তি দাঁড় করানোর জন্য জুলাই হয়েছিল। সো এখন আপনি দেখেন 11 দলীয় জোটের পুরো রাজনীতি হচ্ছে এনটি বিএনপি। আমি এখানে জুলাইয়ের আসলে কোনো রাজনীতি দেখি না। কেন দেখি না? তাদের ক্যাম্পেইনও ছিল বিএনপির চাঁদাবাজ ঘিরে। তাদের এখন সংস্কারপন্থী সব কিছু বিএনপিকে টার্গেট করে, বিএনপিকে যতভাবে সংকুচিত করা যায় সেই রাজনীতিটাই আমি 11 দলীয় জোটের মধ্যে দেখেছি এবং নির্বাচনেও দেখেছি, এখনও দেখছি তাদের কথাবার্তায়। আরেকটা হচ্ছে বিএনপি আপনি বিএনপি চাঁদাবাজ করে, বিএনপির চাঁদাবাজের বিশাল একটা ব্যাগেজ আছে এবং বিএনপি পুরনো এস্টাবলিশমেন্টের ধারক বাহক, এটা মীমাংসিত। এটা তারা যতভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করুক, যতভাবে এটাকে ইনায় বিনায় বলুক, বিএনপি এই ব্যাগেজ থেকে মুক্ত হবে না। নির্বাচনের আগেই তারা 7-8 হাজার কর্মীকে তারা বহিষ্কার করেছিল। সো পুরনো এস্টাবলিশমেন্ট এবং পুরনো এই যে একটা সরকার গঠিত হয়েছে বিএনপির, এটাকে গতকাল একজন বলছিলেন যে এটা আসলে বিএনপি সরকার না, এটা বিএনপি জামাত এবং অন্যান্য ছোট দলের একটা সমঝোতার সরকার। তো আমিও ভেবে দেখলাম যে আসলে এভাবেও ভাবা যায়। কিভাবে সেটা? আপনি দেখেন সবার মানে মনে হচ্ছে সবার ঘরে ঘরে একটা পুরস্কার গিয়েছে, গণসংহতিতে একজন গিয়েছে, গণ অধিকারে গিয়েছে, এনসিপি থেকে যতজন পাওয়ার কথা ছিল ততজন পেয়েছে। প্রত্যেক এভরিবডি ইজ সো হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্ট। সো খুবই সাজানো গোছানো। সো এটা আমি যদিও মনে করি যে সুষ্ঠু নির্বাচন হয়েছে অ্যান্ড এভরিথিং, কিন্তু তারপরও মনে হয় যে সব পক্ষকে খুশি করে এইবারের নির্বাচনটা পরিচালিত হয়েছে, এটা আমার ধারণা। সো এই যে কেন অল্টারনেটিভ তো ধরেন আমাদের প্ল্যাটফর্মটার নাম, বা কেন আরেকটা কিছু, মানে আমি খুব চেষ্টা করছিলাম এই দুইটা বক্সের মধ্যে নিজের রাজনীতিটা চালিয়ে যাওয়ার জন্য। এটা খুব সুখকর না আমার জন্য। অনুষ্ঠান শুরু হওয়ার আগে আলামিন আমাকে জিজ্ঞেস করছিল, আপা আমাদেরকে মিস করেন না? তা আমি বললাম যে খুব একটা করি না, কিন্তু এটা বলতে আমার খুব প্রাউড লাগছে না যে আমি তোমাদেরকে মিস করি না, কারণ আমার কাছে অপশন নাই আর। আমি কোনোভাবেই বিএনপির রাজনীতি বেছে নিতে পারবো না এবং 11 দলীয় জোটে বা জামাতের রাজনীতিতে আমার জন্য কিচ্ছু নাই। এখানে একটা কথা এনসিপির তরফ থেকে বলা হয়েছিল যে এটা তাদের আদর্শিক জোট নয়, নির্বাচনী জোট, নির্বাচনের পরে তারা তাদের মতো নিজস্ব অবস্থান খুঁজে নেবেন, সেটা আপনি দেখেন কিনা? সেটা অনেকটা বিএনপি যদি বলে যে আমি চাঁদাবাজ থেকে মুক্ত হওয়ার জন্য এই করব, এনসিপির কথা বলছিলেন, এনসিপি জামাত, এটা এদের কথাটাও অনেকটা এরকম। ওই যে আপনার নিশ্চয়ই মনে আছে ডাকসুর ভিপি স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন। সো এখন এই যে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই চার্টারটা কোনো বাস্তবায়নের শুরু আমরা দেখছি না এবং সরকার গঠনের প্রথম ঘন্টার মধ্যে আপনার তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যে শপথ নিলেন না, এটার কোনো বিরোধিতা আমি দেখছি না। এটা আমাকে সবচেয়ে বেশি অবাক করছে যে এই নির্বাচনে জুলাই এই এনসিপি হয়তো নিয়ে আসতে পারত, কোনো নাই, তারা চাঁদাবাজ বিরোধী নিচ্ছে। চাঁদাবাজ তো ওয়াজ অলওয়েজ দেয়ার। জামাতের তো বক্তব্য আছে সেটা নিয়ে, বক্তব্য এই যে আমি বললাম না, স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়ার মতোই আমার কাছে মনে হয়েছে। 1.5 বছর ধরে তো এই জার্নিতে আছি, আমি বুঝি কোন প্রতিবাদ করার জন্য করা, বিবৃতি দেওয়ার জন্য দেয়া, আর কোনটা হচ্ছে আসলেই মানুষের পক্ষে। আমি যেটা বলছি, এই দুইটা ব্যালট বক্স নিজেদের রাজনীতি করছে এবং সেটা ক্ষমতা কেন্দ্রিক, যে কোনোভাবে আমি ক্ষমতাটা পাশে থাকবো। এখানে জুলাই যে কারণে হয়েছে, 71 যে কারণে হয়েছিল, এখানে জনমানুষের যে আকাঙ্ক্ষার কথা আমরা বলেছি, যে বৈষম্যহীন রাজনীতির কথা, অর্থনীতির কথা, সামাজিক সংস্কৃতির কথা আমরা বলেছি, কিচ্ছু এখানে আমি দেখি না এবং এই নির্বাচনে আমি দেখি না। সো আমার জন্য এই যে আপনি যে থার্ড একটা ফোর্সের কথা বললেন, এটা আমি বা আমরা যে খুব উইলিংলি খুঁজে নিয়েছি তা না, আমাদের আসলে আর কোনো অপশন নাই। মানে আমি যে দলের রাজনীতি করব, সেই দল যদি, আমার ইউএসপি হচ্ছে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, নারীর রাজনৈতিক অংশগ্রহণে বিশ্বাস করি। এনসিপিতে যে কয়টা নারী আছে প্রত্যেকে অর্নামেন্টাল, আমি অনএয়ারে বলছি, এভরিবডি ইজ অর্নামেন্টাল। আপনার জামাতেও যে কয়জন নারী আছে এরা অর্নামেন্টাল, এদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কোনো জায়গাটা নাই। সো এরকম একটা জায়গায় আমি লোক দেখানো, এই বিএনপি মুখে বলা আমি চাঁদাবাজি করব না, আর জামাত মুখে বলা যে, এবং দেখেন আরেকটা বিষয়,
তারা সবাই কিন্তু ফিট ইন হতে চাচ্ছে এই সেন্ট্রিস্ট রাজনীতিতে। তারা জানে যে বাংলাদেশে মধ্যপন্থার রাজনীতিই চলবে, এটাই জনপ্রিয়। তা না হলে 54 বছর পর ফুল নিয়ে যেতেন না শহীদ মিনারে। তারাও কিন্তু ফিট হতে ইন হতে চাচ্ছেন। সো আমাকেও আমার প্ল্যাটফর্মটা খুঁজে নিতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে। জনাব দীপু নিশ্চয়ই উত্তর দিতে চাইবেন, সেই সুযোগ আপনি আমাদের বিরতি থেকে ফিরে আসার পরে পাবেন নিশ্চয়ই। একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব দীপু, আপনার কাছে অনেকগুলো প্রসঙ্গ এসেছে। চাঁদাবাজির ব্যাপারে নিশ্চয়ই বলবেন, এর পাশাপাশি সংস্কার পরিষদ নিয়ে যে আলাপটা হচ্ছে, বিএনপি সেই শপথ নেয়নি, তার একটা আইনি ব্যাখ্যা দিয়েছে, কিন্তু শপথ নিলেও কি খুব ক্ষতি হয়ে যেত? এই প্রশ্নটা একটা সাংবিধানিক প্রশ্ন, কিন্তু এটা ভাবতে হবে আমাদের। আমরা নির্বাচিত হয়েছি জাতীয় সংসদ সদস্য হিসাবে। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো পরিষদের নাম সংবিধানে যেমন নাই, তেমনি শপথ গ্রহণের যে সাংবিধানিক নির্দেশনা সেখানে উল্লেখ নাই যখন সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানো হবে তখন বিষয়বস্তুটা কি থাকবে। নির্ধারণ করা আছে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের অমক 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 ফাইনালি যে যদি কেউ না থাকে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাবেন। তাহলে জাতীয় সংসদ সদস্যদের সেখানে সংবিধান সংশোধন পরিষদ নামের কোনো শব্দ যদি না থাকে, বিষয়টা তো শপথের, এবং শপথটা ইচ্ছাকৃতভাবে আপনার মতো করে আপনি সাহিত্যের অনুরণন ঘটিয়ে লিখে পড়ে একটা শপথনামা তৈরি করতে পারবেন না। এটা সার্টেন একটা ফরম্যাট করা কিন্তু সংবিধানে দেওয়া আছে, জাতীয় সংসদ সদস্যদের শপথ পাঠ কোনভাবে করতে হবে। ওর বাইরে আপনি নিজে কোনো যুক্তিটা দেয়া হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে এটার কথা বলা আছে, কে শপথ করাবেন সেটা বলা আছে। হোয়াট ইজ পার্লামেন্ট? পার্লামেন্ট ইজ দিস, যেখানে আইন প্রণয়ন হবে, বিল হিসাবে উত্থাপিত হবে, বিলের পরে আলোচনা হবে, আলোচনায় গ্রহণ করা হবে, বাতিল করা হবে, বৈধতার প্রশ্ন নিয়ে যদি কখনো আসে গণভোট হবে, প্রেসিডেন্ট বিল পাস করবেন। এই তো বিধিবদ্ধ নিয়ম আছে সংবিধানের লেখা। এখানে আপনার আর একটা শপথ নিয়ে ওইটাকে পাস করতে হবে, নতুন করে এই বিষয়টিকে সংযুক্ত করার আইনগত বা সাধারণ প্রক্রিয়াটা কি এবং কেন, এ প্রশ্ন তো সমগ্র জনগণের। সেক্ষেত্রে জুলাই সনদের ব্যাপারে আপনাদের অবস্থান, জুলাই সনদ তো হবেই, এটাকে তো কেউ অমূলক বলে নাই। বিএনপি তো বলে নাই পার্লামেন্টে জুলাই সনদ নিয়ে আলোচনা হবে না। বিএনপি তো বলে নাই সংবিধানে যে বিষয়গুলো আলোচনা করার জন্য, সংশোধন করার জন্য, উত্থাপনের জন্য জুলাই সনদে আমাদের দেয়া হয়েছে আমরা সেগুলো উত্থাপন করব না। বিরোধী দল আসে না, জামাত আসে না, যারা সংশোধন নতুন করে আরেকটা শপথ বাক্য পাঠ করেছেন তারা কোন উত্থাপন করবেন। মাননীয় স্পিকার, এই বিষয়ে আমাদের কথা বলার কথা, বিল উত্থাপন করুন। তখন যদি তারা বলে এই বিলটি আমরা উত্থাপন করব না, তাহলে তাদেরকে জাতির সামনে আপনি বিলম্বিত করতে পারবেন, জাতির সামনে তাকে সমালোচনা করতে পারবেন। কিন্তু অনাবশ্যক, অহেতুক এবং সংবিধান বহির্ভূত একটি বিষয়ের উপরে শপথ গ্রহণ করার জন্য, শপথ গ্রহণ যিনি করাবেন তাকে এবং যারা করবেন তাদেরকে আপনি বাধ্য করতে পারেন না। আর যদি করেন তাহলে কি দাঁড়ায়? ডক্টর কামাল সাহেবের মেয়ের নাম যেন কি, ব্যারিস্টার, সে একটা ব্যাখ্যা দিয়েছে। হ্যাঁ, সারা দেখেছেন তো ব্যাখ্যাটা, সে স্পষ্ট বলে দিয়েছে যে জামাত ইসলামী যে দুইটা শপথ দিয়েছে তাদের প্রথম শপথটা বাতিল। দেখবেন এটা একদম স্ট্রেট হয়ে একটা আইনি ব্যাখ্যা দিয়ে বলছে। এখন আমরা বিতর্কে যাচ্ছি না। জামাত অতিরিক্ত নিয়েছে, তাদের ভালো লেগেছে, এনসিপি নিয়েছে, তাদের ভালো লেগেছে, আমরা বলছি না আপনাদের সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে। কথা কিন্তু বলা থেকে গেল, যেমন হয় না যে আমি যেটা বিশ্বাস করি আমি সেটা বলবো, যেটা দেখি ওইটা বলবো না। এখানে আমার আপা একটা কথা বলেছেন, এই নির্বাচনটা ঠিকই হয়েছে আমি স্বীকার করি, কিন্তু তারপরেও এই যে তারপরেও ওটা কেন? আমি যদি স্বীকারই করি এটি গ্রহণযোগ্য নির্বাচন, আমি যদি স্বীকারই করি একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাহলে আমি দোষারোপ করার জন্য, বিএনপিকে চাঁদাবাজ বলার জন্য এই নির্বাচনটাকে ভিন্নভাবে ভিন্ন উপস্থাপনের চেষ্টা করব কেন? এটা না করলেই তো হয়। সেটা হচ্ছে কি, জুলাই সনদে সরকারি দল থেকে স্পিকার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের কথা বলা হয়েছে, কিন্তু আপনাদের ইশতেহারে দুজন ডেপুটি স্পিকারের কথা বলছেন। অনেকে বলছেন যে এটা জুলাই সনদের পরিপন্থী। আপনাদের অবস্থানটা কি? এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা হচ্ছে, যাতে আলোচনা হতেই পারে।
গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আপনি আপনার মতামত দিতে পারেন, কোনটি সিদ্ধান্ত হবে, কোনটি গৃহীত হবে, তার জন্যই তো পার্লামেন্ট হয়েছে। পার্লামেন্টে যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে, একজন হবে না দুইজন হবে, সিদ্ধান্ত যদি পার্লামেন্টের সদস্যরা গ্রহণ করে, আমরা দুজন চাই, হার্মফুল তো না, সেটা স্বাভাবিকভাবে হতেই পারে। দুজন ডেপুটি স্পিকার থাকলে এটা তো একেবারে অচল কিছু হবে না, এটা হতেই পারে। তাজনুর, আপনার কাছে আসতে চাই যে সংসদে গিয়ে এই সিদ্ধান্তগুলো হবে, বিএনপি জুলাই সনদকে অস্বীকার করছে না, তাহলে যে আলোচনাগুলো করা হচ্ছে যে বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই শপথটা না নেওয়ার মাধ্যমে, সেটা কি ধোপে টিকছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এখানে আসলে আমি 3 জন আইনজীবীর সাথে বসেছি, আপনারা অনেক আইন দেখাতে পারেন, কিন্তু এখানে কোনো যুক্তি ধোপে টিকবে না যে বিএনপি এই অঙ্গীকার থেকে, লিখিত অঙ্গীকার থেকে সরে এসেছে। তারা এই শপথ না নিয়ে, আপনি অনেক আইনের মারপ্যাচ নিয়ে, আমি এত কিছু বুঝি না, অনেক কিছু বলতে পারেন, কিন্তু জুলাইয়ের পরে যে আমরা পরিবর্তনের কথা বলেছি, এই সরকার, আমরা প্রত্যেকে এই সময়ে রক্তের উপর দাঁড়িয়ে, এবং ওই জুলাই সনদে যতটুকু পরিবর্তন ছিল সেটা এই জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকেই প্রতিফলিত হয়। এবং আপনি দেখেন 17 বছর কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে ছিল। বিএনপি এই 17 বছরকে নিজেদের আত্মসমালোচনা এবং আত্মপর্যালোচনা করবে কিনা আমি জানি না। তারা কিন্তু নিজেদের গুণে তারা ক্ষমতায় আসতে পারে না, এটা আপনারা যতই বিতর্ক করেন, এটা একদম পরিষ্কার। তারা নিজেরা কখনো সরকার পতনের আন্দোলন ইনিশিয়েট করতে পারে নাই। অপরিচিত মানুষজন, অপরিচিত লোকজন এসে পরে তারা মাইনাস হয়েছে, এটা অন্য ইস্যু। সর্বসাধারণ এসে এই গণ অভ্যুত্থান সফল করেছে। তাহলে বিএনপির অ্যাটলিস্ট উচিত ছিল এটাতে তারা সায় দেওয়া। এবং এই যে শপথ না নিয়ে, ঐক্যমত্য কমিশনে যখন এত আলোচনা চলে, এত বিজ্ঞ লোকজন এখানে আলোচনায় অংশ নেয়, সালাউদ্দিন সাহেব নিজে এত বড় আইনজীবী, উনি এত মারপ্যাচ, এত কিছু বুঝে, এই কে শপথ নেবে এটার জন্য যে এই জিনিসটা আটকে যাবে এবং এই শপথ না নিলে ওই শপথ বাতিল হবে, আমি পরিষ্কারভাবে মনে করি বিএনপির সবচেয়ে বড় শত্রু বিএনপি নিজেই। একে তো তাদের এই চাঁদাবাজের মতো এত বড় ব্যাগেজ, তারপর তারা এই সংস্কার বিমুখ ট্যাগ তাদের অলরেডি লেগে আছে, এবং যে সকল মানুষ নির্বাচনে 12 তারিখে ধানের শীষে ভোট দিয়েছে, 13 তারিখ তারা লিখছে যে এরা কি আমাদেরকে ঠকালো, এরা কি আমাদের সাথে প্রতারণা করলো, আমাদের সাথে বেইমানি করলো। অবশ্যই তারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে আসা যেই গোষ্ঠী বাংলাদেশে সত্যিকার অর্থে পরিবর্তন চায়। আমি তো 11 দলীয় জোটের যে জুলাই এই জিনিসটা যে মেনে নেওয়া, এটাকে আমি সমালোচনা করি, অবশ্যই সমালোচনা করি, যে তারা, আমার কাছে মনে হয়েছে যে তারা অনেক ভালোভাবে এটাকে মেনে নিয়েছে, বা তারা এখন মেয়র নির্বাচন এবং স্থানীয় নির্বাচন বাস্তবায়ন আদেশেও যখন এই সংস্কার পরিষদের কথা বলা হলো, তখনও কিন্তু বিএনপির তরফ থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছিল যে এটা নিয়ে আলোচনা না করে সরকার এটা ঢুকিয়ে দিয়েছে। না, মোটেও না। এটা তারা গণভোটে কি প্রশ্ন থাকবে এটা নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে। তারা জুলাই সনদে তো সই করেছে, কিন্তু এটা তো সনদের পরে আসছে, বাস্তবায়ন আদেশে আসছে। বাস্তবায়ন আদেশ কিন্তু জারি হয় 13ই নভেম্বর। এরপর এই বাস্তবায়নটা, জুলাই সনদ যদি গণভোটে অনুমোদিত হয়, এটা কিভাবে বাস্তবায়িত হবে সেই রূপরেখা তো ছিল যে এই সরকার ডুয়েল রোল প্লে করবে। প্রথম 3-4 মাস বা 180 দিন তারা এই রোলটা প্লে করবে। আর জুলাই সনদের এই 84টা সুপারিশ যদি আপনি পড়েন, যেগুলো নোট অফ ডিসেন্ট আছে বিএনপির, এগুলো আপনি এক সাইডে রাখেন, বা প্রত্যেকটা দলের যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে আপনি ওগুলোকে এক সাইডে রাখি। যতটুকু আছে এটুকু করতে তাদের অসুবিধা কোথায়? খুবই সামান্য প্রধানমন্ত্রীর ক্ষমতা কিন্তু কমবে। তাহলে তারা, এটাই তাদেরকে বোঝা যায়। আমি যখন শুরুতে বলছিলাম যে তারা পুরনো এস্টাবলিশমেন্টের, পুরনো স্ট্রাকচারের ধারক। একে তো তারা কোনো সরকার বিরোধী আন্দোলন করে এদেশে 17 বছর একটা ব্যর্থ বিরোধী দল হয়েছিল, কোনো পরিবর্তন তারা আনতে পারে নাই। মানুষ জীবন দিয়ে যে পরিবর্তন আনলো সেটাও তারা আটকিয়ে দিচ্ছে। জি, ধন্যবাদ। জনাব আলামিন, এই প্রসঙ্গে যেহেতু কিছু যোগ করার থাকে নিশ্চয়ই করবেন। আর এনসিপির বর্তমান অবস্থান সম্পর্কে একটু জানতে চাই, কারণ আপনারা জামাতের সাথে একসাথে মিলে সংসদে যাচ্ছেন, সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম হয়েছেন। এরই মধ্যে স্থানীয় সরকার নির্বাচনটাও আপনারা ওই 30টা আসনকে কেন্দ্র করে করবেন বলে এখন পর্যন্ত খবর রয়েছে। এনসিপির আসলে স্বতন্ত্র অবস্থান কি থাকছে, নাকি আসলে জামাত জোটের একটা দল হিসেবেই আপনারা এখন রাজনীতি করবেন? আচ্ছা, আমি প্রথম আলাপটাই নিশ্চয়ই প্রথমে যাই, সেটা হচ্ছে সংস্কার পরিষদের যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ। আমার মনে হয়েছে যে আসলে আমরা দলগতভাবেও মনে করি, আমরা বলেছি যে বিএনপি জনগণের রায়কে এক অর্থে অবমূল্যায়ন করেছে। জনগণ প্রায় বিএনপিকে যত পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে তার প্রায় 1.5 গুণের অধিক হচ্ছে হ্যাঁ ভোট দিয়েছে। এবং এই গণভোটে আমার যখন বাস্তবায়ন আদর্শে স্পষ্ট করে লেখা আছে
জুলাই সনদে একটা স্বাক্ষর করা দল যখন সেটা অস্বীকার করে স্বাভাবিকভাবে জনগণের রায়কে প্রত্যাখ্যান করার সামিল। তো আমরা প্রথম দিন থেকেই যখন আমরা দেখলাম যে আসলে এত মানুষের রক্ত, এত মানুষের আত্মত্যাগের পরেও আয়সা প্রথম দিনে এসে বিএনপি হচ্ছে জনগণের রায়কে প্রত্যাখ্যান করতেছে এবং হচ্ছে গায়ের জোরে, ক্ষমতার জোরে তারা কিন্তু শুধু প্রধানমন্ত্রী ক্ষমতার তারেক অংশটুকু রহমান তো নিচ্ছে। বলেছেন যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়ন করবে। আজকে তো আমার শপথ নেওয়ার 6 দিন। তা আজকে তো সংস্কার পরিষদেরও 6তম দিন থাকার কথা ছিল। আমার যেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ওটা অনুযায়ী, কিন্তু এটা কেন হলো না? তারা বলছেন যে সংসদে তারা এটা তো- বসবেন, আলোচনা করে না, বাস্তবায়ন। এখন যদি সংবিধানের দোহাই দেওয়া হয় তাহলে এই যে পরিবর্তন, ঐক্যমত কমিশন, এখানে আলোচনা, জুলাই সনদ, স্বাক্ষর, এগুলো কোনোটা কি সংবিধানের ফ্রেমওয়ার্কের, এক্সিস্টিং সংবিধানের ফ্রেমওয়ার্কের ভিতরের? এটা তো ছিল না। আমাদের এই সিচুয়েশনটা কেন তৈরি হলো? একটা গণবিপ্লবের কারণে তৈরি হয়েছে, ছাত্র জনতার একটা অভ্যুত্থানের ফলে একটা সিচুয়েশন তৈরি হয়েছে। যে সিচুয়েশনে আমরা মনে করছি একটা গুণগত পরিবর্তন দরকার, সেই জায়গা থেকে আমরা একটা নতুন পথ তৈরির জন্য বাংলাদেশের গণতন্ত্রমুখী যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে একটা ঐক্যমত কমিশন হইলো, আলোচনা হইলো, সেখান থেকে আমাদের একটা ঐক্যমত বের হইলো। কিন্তু এটা বাস্তবায়ন হইলো না, এবং হচ্ছে বাস্তবায়ন হবে বলতেছি, কিন্তু আমার যে ওয়েতে বাস্তবায়ন করার কথা আমি শপথে স্বাক্ষর করলাম না এবং শপথ নিলাম না। তার মানে আমি নিজেই কিন্তু প্রলম্বিত করছি এবং এই জিনিসটাকে জটিল করে তুলছি। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আপনি যেটা বলেছেন যে এনসিপি তো অবশ্যই তার নিজের রাজনীতিটাই করবে। আমরা বলেছি যে আমরা একটা নির্বাচনী জোট করেছি এবং নির্বাচনী জোট আমরা নির্বাচনী জোট বাংলাদেশে আরও আগেও দেখেছি, পরেও দেখেছি। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে 30টি আসনে, এগুলো হচ্ছে মিডিয়ার খবর, তো আমরা আমাদের দলগত খবর কি, আমরা সকল একটা গণতান্ত্রিক দল, আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করব। আর এটাকে আমরা আদর্শিক জোট আমরা বলছি না, এটাকে আমরা দীর্ঘমেয়াদী কোনো জোট বলছি না, আমরা নির্বাচনী জোটই বলেছি। এবং মিডিয়ার খবরে তো আমাদের এই ব্যাপারটা চেঞ্জ হওয়ার কিছু নেই। আমরা সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের অবস্থানটা কি? আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করব অবশ্যই। আমরা যেটা মনে সেটা কি করছি, জোট হিসেবে নাকি একক? আচ্ছা, ওই ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যেহেতু বিএনপি এই জনগণের আকাঙ্ক্ষার সাথে এক ধরনের, আমাদের মনে হয়েছে যে জনগণের আকাঙ্ক্ষাকে প্রত্যাখ্যান করছে বা আকাঙ্ক্ষার সাথে এক অর্থে প্রতারণা করছে, সেই জন্য আমাদের এই প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এই প্রশ্নে তো এই জায়গায় আমরা এখনও এই জোটটা কন্টিনিউ করার পক্ষে। কিন্তু এটা আমার নিজের রাজনীতিতে থাকবে, আমার জামাত ইসলাম বা 11 দলীয় জোটের ভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করবে, তো আমরা তো আমাদের রাজনীতি করব। কিন্তু এই প্রশ্নে, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বা জুলাইয়ের প্রশ্নে, গণ অভ্যুত্থানের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, যখন আমরা দেখতেছি যে যারা বৃহৎ রাজনৈতিক দল বা সরকারি দল তারা যখন এটাকে অস্বীকার করছে বা গড়িমসি করছে, আমাদের তো তখন ইউনাইটেড হতে হচ্ছে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। তাজনবা, আপনার কাছে ফিরে আসতে চাই। শহীদ মিনারে যখন জামাতের আমিরকে প্রশ্ন করা হলো যে নাজায়েজ কিনা এই ধরনের কর্মকাণ্ড, সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেলেন একরকম। সেই জোটের সঙ্গী এনসিপি, এখন পর্যন্ত আপনি সেই দলে ছিলেন দীর্ঘদিন, তাদের যে নিজস্ব অবস্থান ধরে রাখার কথা একটু আগেও জনাব আলামিন বলছিলেন, আপনি বিশ্বাস করতে পারেন কিনা? না, বিশ্বাস করতে পারি না। কারণ আমি অবশ্য আমার কিছু দিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে 13ই ফেব্রুয়ারি তারা জোট থেকে বের হয়ে আসবে বা বাউন্স ব্যাক করবে। কিন্তু আমাকে যে ভুল প্রমাণিত হচ্ছে এটা আসলে, কারণ তাদেরকে আলাদা কোনো রাজনীতি নাই। এটা হচ্ছে আমি দেখি না। জামাতের যা রাজনীতি সংস্কারপন্থী, তারা সংস্কার নিয়ে করবে, চাঁদাবাজের বিরুদ্ধে করবে, এবং একটা পরিবর্তন, একই রাজনীতি। শুধু জামাত একটা সম্পূর্ণভাবে একটা ইসলামিস্ট রাজনীতি। জামাতের মধ্যে যে ধরনের নারী নেতৃত্বদেরকে আমরা এখন দেখছি, যারা কথা বলছেন তাদেরকে আমি টোকেন বলতে চাই না, তাদের প্রতি সম্মান রেখে, বাট তারা অর্নামেন্টাল। এনসিপি তো সেরকম। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীর জন্য কিন্তু এই জোটের আসলে কোনো রাজনীতি নাই, এবং এই অর্ধেক জনগোষ্ঠীকে তারা এক ধরনের ব্যবহারই করে। এটা হচ্ছে এই যে সাংস্কৃতিক প্রশ্নে, ধরুন শহীদ মিনারে যাওয়া না যাওয়া, সেটার ব্যাপারে জামাতের আগের একটা অবস্থান ছিল, এবার তারা গেলেন।
এনসিপি এর আগে এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি, এই ধরনের সব বিষয়ে এনসিপির সামনে ছিল। এখন কি তাহলে এনসিপির অবস্থান আর জামাতের অবস্থান এই ধরনের প্রসঙ্গেও কোনো ভিন্নতা আপনি দেখেন না? এরকম মানে আমি যখন ওই দলের অন্তর্ভুক্ত ছিলাম, আমি কিন্তু প্রচুর এরকম সম্মুখীন হয়েছে আপনার টক শোতে বা বিভিন্ন জায়গায়, যে এনসিপি ৭১কে মানে কিনা, এনসিপি নারী স্বাধীনতায় বিশ্বাস করে কিনা, নারীর রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে কিনা। আমি তখন খুব অবাক হতাম যে এরকম প্রশ্ন কেন আমাকে করা হচ্ছে, কেন বিশেষ করে যখন ৭১কে নিয়ে আমাকে প্রশ্ন করা হতো আমি খুবই অপমানিত বোধ করতাম এবং আমি ডিফেন্ড করতাম অনেক স্ট্রংলি। কিন্তু আমার কাছে মনে হতো, পরে আমি বুঝেছি যে মানুষ সবসময় এনসিপিকে এই একটা জামাতের একটা অঙ্গ সংগঠন হিসেবেই দেখতো। সো এখন আসলে বিশেষ করে গতকাল সারাদিন যে এই ভাষা নিয়ে যেসব তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হলো এবং জামাতের আমিরকে, এসবকে আমি নন ইস্যু মনে করি। কারণ আপনি আওয়ামী লীগ জয় বাংলা বলে অনেক কিছু করেছে, সব কিছু করেছে, কিন্তু আলটিমেটলি তারা ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টাই করেছে। সো এখন এরা যা করছে এটা জাস্ট ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য। পুরো জুলাইটা একটা গোষ্ঠী নিজেদেরকে ক্ষমতায়ন করার জন্য ব্যবহার করেছে এবং দুঃখজনকভাবে যে তরুণদের যে অংশটা জুলাইয়ের পরে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়েছিল, তারা সেখানে সম্পূর্ণভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি কোনোভাবে আলাদা করতে পারি না, এটা হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতা বা রাজনৈতিক সীমাবদ্ধতা দেখার, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি তাদেরকে কোনোভাবে আলাদা করতে পারি না। এবং আমি ওখানে ভিতরে থেকে কাজ করেও এটা দেখেছি, আমি তাদেরকে ডিফেন্ড করেছি, অনেক জায়গায় তাদের পক্ষে কথা বলেছি, কিন্তু ডিপ ডাউন আমি জানতাম যে আমি এই কথাগুলো কেন বলছি বা এভাবে আমি কেন ডিফেন্ড করছি। আরেকটা বিষয় সবচেয়ে বড়, আপনারা অনেকেই বলেন যে বিগত আমলে ২জন নারী প্রধানমন্ত্রী ছিল, অথচ এখন কেন আপনারা নারী করে পাগল হয়ে যাচ্ছেন, তখন কোনো কথা বলেন। দেখেন, এটা কিন্তু একটা কন্টিনিউশনেই চলছে ৫৪ বছরে। এই যে আমরা একটু আগে বিরতিতে আলোচনা করছিলাম যে বাংলাদেশে এখন বাক স্বাধীনতা রাজনীতিতে আপনি দেখেন, একটা ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর মেয়েকে এত বাজেভাবে ট্রোল করার পরও কিন্তু সরকার এদেরকে দমন করার আমরা কোনো কিছু দেখলাম না। এর আগে যদি হাসিনার মেয়ে পুতুলকে নিয়ে একটা টু শব্দ করার কারো সাহস ছিল না। সো ডেফিনেটলি একটা চেঞ্জ হয়েছে। এবং এই যে নারীর রাজনীতিতে অর্থপূর্ণ অংশগ্রহণ, সবচেয়ে বড় কথা, সংখ্যালঘু মানুষকে, নারীদেরকে মাইনরিটি থেকে দেখার বাইরে এবং তাদেরকে সত্যিকার অর্থে মানুষ মনে করা, এটা রাজনীতিবিদদের মধ্যে কিন্তু আসতে হবে। যে জিনিসটা আমি সবচেয়ে বেশি মনে করেছিলাম যে তরুণদের অংশ থেকে আসবে, কিন্তু সেটা আসেনি। এবং তারা যতই ভাষা নিয়ে যতই কিছু করুক, একদম শুদ্ধ বাংলা ভাষায় কথা বলুক, কিন্তু ভেতরে যদি তাদের এই মনস্তাত্ত্বিক ইয়াটা থাকে যে আমরা কিন্তু ইসলামপন্থী রাজনীতিটাই করব এবং উপর দিয়ে আমরা অনেক কিছু বলবো, সো দিন শেষে কিন্তু আপনি ওই হাসিনার টেকনিক থেকে এই টেকনিককে খুব একটা ফারাক করতে পারেন। জনাব আল-আমিন। জি, আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি দ্বিমত করতে চাই আপার সাথে। কারণ উইমেনদের অর্নামেন্টাল বলা, এনসিপির উইমেনদের, আপনি দেখেছেন যে আমাদের নির্বাচন হয়েছে, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন উইমেন। তো এখানে অর্নামেন্টাল সদস্য সচিব তো খুবই ফাংশনাল একটা পোস্ট। তো এবং আপাও আমাদের একসাথেই আমরা কাজ করেছি এনসিপিতে। তো আমাদের মনে হয়েছে যে এনসিপি এমন একটা জায়গা যেখানে হচ্ছে নারী পুরুষ আমরা আসলে কোনো ধরনের কোনো মানে আমাদের নারী পুরুষের কোনো ইস্যু নেই। ইস্যুটা হচ্ছে আমাদের ওয়ার্কিং রিলেশনটা। এবং আমরা দেখেছি যে আমরা এখানে কে নারী কে পুরুষ এটা দিয়ে নেতৃত্বটা হচ্ছে না, বা নেতৃত্বর কোনো ক্রাইটেরিয়া হচ্ছে না। আমাদের এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং হচ্ছে কাজের গতি দিয়ে জিনিসটা হচ্ছে। তো এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে এই জামাতের ব্যাপার তো জামাত বলবে, কিন্তু আপনি যেটা কোশ্চেন করেছেন যে এনসিপি শুরু থেকেই তো উইমেনদের অংশগ্রহণ ছিল, আছে। আমাদের এই কোশ্চেন কখনো আমরা ডিল করতে চাইও না, কারণ এটা নিয়ে আমাদের কোনো ব্যাগেজ নেই। আমরা মনে করি না যে উইমেনরা যেতে পারবে বা ফুল দিব কি দিব না, এগুলো তো আমাদের ইস্যু না। তো আপনারা তো জোটে আছেন এমন একটি দলের সাথে যারা মনে করে যে নারী নেতৃত্ব আসলে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার মতন, এটা তো পরিষ্কারই করেছেন। আমরা তো আমাদের দলের পলিটিক্সটা করতেছি। নির্বাচনী জোট একসময় বিএনপির সাথে, কিন্তু যে দল এমনটা মনে করে তার সাথে রাজনীতি করতে আপনার তো বাধে না। রাজনীতি নির্বাচনী জোট আর জামাত নারী নেতৃত্ব প্রধান পর্যায়ে তারা যেতে চায় কি চায় না, এটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক আছে। কিন্তু আমাদের মধ্যে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু আমাদের মধ্যে এটা নিয়ে আমাদের দলে আমরা ওপেন, আমরা বলেছি যে আমাদের আহ্বায়ক নারী হইতে পারে, আমাদের এটা নিয়ে কোনো ইস্যু নেই। তো
এবং আমরা দেখেছি যে আসলে জামাতও নারী নেতৃত্ব মেনে পলিটিক্স করছে। তো এই ক্ষেত্রে পলিটিক্যাল জোটে তাদের সাথে তাদের আদর্শিক কোনটা পজিশন, এটা পলিটিক্যাল জোটে এটা ম্যাটার করে না, মানে নির্বাচনী জোটে। তো আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম যে ভাই যে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন, এখানে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে খলিল সাহেবের ইস্যু দিয়ে আমরা বুঝে গেছি যে আসলে কী ধরনের ইলেকশনটা হয়েছে। আমরা যখন ছাত্র প্রতিনিধি গভর্নমেন্টে ছিল বলা হচ্ছে যে গভর্নমেন্টটা হচ্ছে ফেয়ার না এবং হচ্ছে ইলেকশন ফেয়ার হবে না, তো ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। কিন্তু দেখা গেল যে ইলেকশন যাদের অধীনে হয়েছে শপথের দিন গিয়ে উনি মন্ত্রিসভার শপথ নিয়ে নিচ্ছেন। তো আমরা এই আনফেয়ার প্র্যাকটিসটা দেখেছি এবং এই জন্য আমাদের মনে হয়েছে যে এখানে ইলেকশন তো অবশ্যই মানে কোনো না কোনোভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো এই দুটো ইস্যু বলার ছিল। নিশ্চয়ই, ধন্যবাদ। জনাব দীপু যদি আর কিছু যোগ করে থাকে। প্র্যাকটিক্যালি আলোচনার একটা অংশে চলে গিয়েছে আমাদের জামাত, এনসিপি, 11 দলীয় জোট সহ। বিদ্রোহী অংশটা কি আপা, কি বিদ্রোহী অংশ? বিদ্রোহী অংশের মধ্যে এর মধ্যে আমি খুব বেশি একটা অংশ নিতে চাচ্ছি না, কারণ পিপল পারসেপশনটা ওরকমই, যেমন আপা বলছিলেন জামাত এনসিপি জোট নিয়ে, যে এনসিপি অনেকটা জামাতের সাথেরই আর একটা অংশ আপনাদের জন্য প্রাসঙ্গিক, সেটা হচ্ছে গিয়ে ভাষার প্রয়োগ নিয়ে যে বিতর্ক এখন তৈরি হয়েছে। এগুলো তাদের নিজস্ব দর্শন, এটা বলে দেওয়া যায় যে ওপেনলি তারা যে কথা কালকে বলেছেন ডক্টর শফিকুর রহমান, ফুল দিতে গিয়েছেন সবকিছু নিয়ে, যেটা বলা যায় হ্যাঁ ক্ষমতার অংশীদারিত্বর জন্যই ছুটাছুটি করে সেখানে আদর্শিক পতন যদি হয়েও যায় হোক, এরকম চিন্তা যে আমাদের মধ্যে আগে থেকেই আছে বলে আমরাও বিশ্বাস করি, এখনো দৃশ্যমান। কিন্তু এখন যেটা আপা ফাঁকে কিছু কথা বলে ফেলছেন বিএনপিকে নিয়ে, যেই 24-এর আন্দোলনে, কিন্তু যে শব্দগত যে বিতর্কটা তৈরি হলো বিএনপির একজন মন্ত্রীর বক্তব্যকে ঘিরে, যে ইনসাফ বা ইনকিলাবের মতো শব্দ যেগুলো আসলে জুলাই অভ্যুত্থানের সাথে আসলে কিছু আমি একটু আগে প্রথম সেটা নিয়ে বিতর্ক প্রয়োজন, কিছু সুইপিং কমেন্ট আছে কেউ কখনো করে ফেলে, এটা অ্যাজ এ হোল কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠীর মতামত নয়, এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়টা বিএনপি ওই জাতীয় কোনো কথা ওনও করে না, বিএনপি বলেও নি, এই জন্য ওইটাকে আমরা ঠিক ওইভাবে দেখতে চাই না, গুরুত্বও দিতে চাই না। এবং আমার যতটুকু ধারণা ইতিমধ্যে উনি সহ বিএনপির যারা স্পোকসম্যান হিসেবে এখন কথা বলতে চাচ্ছেন বা বলছেন, বিশেষ করে মন্ত্রিসভা যারা আছেন, তাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে সকলে একটি হিসাব নিকাশ করে কথা বলার চেষ্টা করেন। আমি মনে করি এই বিষয়গুলো ওইভাবেই নিষ্পত্তি হয়ে যাবে। যে বিষয়টি বলছিলেন যে আন্দোলনে বিএনপি মোটেই অংশগ্রহণ করে সফল হতে পারে না, অংশগ্রহণ করে নাই। আগ্নেয়গিরির লাভা জমতেই কিন্তু অগ্নুৎপাত হয়, তাই না? এটা একদিনে হয় না। 111 পরবর্তী যাত্রায় 2024 পর্যন্ত আসতে বিএনপিকে 2 লক্ষের উপরে মামলার আসামিকে বিভিন্ন সময়ে আদালতে দিনের পর দিন 100, 150, 200, 300, 500 পর্যন্ত মামলার ঘাড়ি টানতে হয়েছে। বিএনপির অগণিত অসংখ্য কর্মীকে জীবন দিতে হয়েছে। বিএনপির আপনাদের নিশ্চয়ই মনে আছে, বোধহয় 28 অক্টোবর 23 সালের ঢাকায় যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল সরকার, তার মোকাবেলা করে বিএনপিকে টিকে থাকতে হয়েছে। প্রতিটি অর্থহীন নির্বাচনকে, অগণতান্ত্রিক এবং স্বৈর শাসনের অধীনে যে সকল নির্বাচন হয়েছে তাকে কোনো নির্বাচন নয়, এটি একটি স্বৈর শাসনের একতরফা আমি ডামি বিনা ভোটে রাতের ভোট দিনে ইত্যাদি নির্বাচন হিসাবে জনগণের কাছে চিহ্নিত করে জনগণকে সংগঠিত করেই একটি আন্দোলনের অগ্নুৎপাতের ঘটনা ঘটানো হয়েছে। এবং তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে এসে আগুনের মধ্যে পেট্রোল দিয়েছে। আর সে পেট্রোলকেও জ্বালিয়ে দেওয়ার জন্য বিএনপিকে, এই আমরা আইনজীবী যারা তারাই তো জানি, আদালত পাড়ায় যারা তখন ওই মুহূর্তে প্রতিটি কোর্টের এই জাতীয় কর্মকাণ্ডের বিরোধিতা করে মিছিল করেছিল, তারা কারা? তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বিএনপির একটি সংগঠন। আমরা দেখেছি সারা পথে ঘাটে রাস্তায় মাঠে যেখানেই বিএনপির সব জায়গায়, এবং বিএনপির আজকের প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান এই 17টি বছর ধরে নিজেকে দৃশ্যমান বিভিন্নভাবে করে ফিজিক্যালি আসতে পারেন নাই, অগণিত অসংখ্য মামলার ভারে জর্জরিত সাজাপ্রাপ্ত একজন আসামের মতো তিনি সেখান থেকে এই বাংলাদেশে প্রতিটি আন্দোলন, প্রতিটি লড়াই এবং যারা লড়াইকে মূল নেতৃত্ব দিয়েছেন, পরিচিত অপরিচিত সকল শ্রেণীর যারা এই আন্দোলনে ছিলেন, জুলাই আন্দোলনে ছিলেন, তাদেরও অনেক নেতাকে তিনি পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন, এর তো প্রমাণ আছে। সুতরাং আন্দোলন একদিনে হয় না, আন্দোলন 1 মাসে হয় না। একটি স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন ধীরে ধীরে গড়ে ওঠে, তাকে মোকাবেলা করে টিকে থাকাটাই হচ্ছে একটা রণকৌশল। সেই কৌশলের মধ্য দিয়ে বিএনপি দীর্ঘ সময়ের লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে অনেকটা নেতৃত্বহীন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় আটক,
আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশ ছাড়া এর মধ্যে বিএনপি লড়াই করেছে জি, এবং অনেক সে লড়াই অনেক করে ধন্যবাদ। বিএনপিকে আসলে সংগঠিত রেখে সময় জয়লাভ ফুরিয়ে করেছে গেছে আজকের মতো। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।